একটা দেশ ন্যাটোর সদস্য, সেই একই দেশ রাশিয়ার কাছ থেকে S-400 মিসাইল কিনছে। আবার সেই দেশই ইউক্রেনকে ড্রোন দিয়েছে। বিশ্বের কোনো দেশ এভাবে একসাথে দুই শিবিরে থেকে খেলছে, সে কে পেরেছে? সেটাই তুরস্ক। 2026 সালের জুলাইয়ে ন্যাটোর সবচেয়ে বড় বার্ষিক সম্মেলন হচ্ছে আঙ্কারায়, অর্থাৎ তুরস্কের রাজধানীতে। এই একটি সিদ্ধান্তই বলে দেয় বিশ্ব রাজনীতিতে তুরস্কের জায়গা এখন কোথায়। কিছুদিন আগেও যে দেশকে ন্যাটোর সমস্যা সদস্য বলা হতো, আজ সেই দেশ ন্যাটোর অপরিহার্য স্তম্ভ। কিন্তু এই অবিশ্বাস্য উত্থানের পেছনে কি আছে? কোন গোপন শক্তি তুরস্ককে এই জায়গায় এনেছে? আজকে আমরা দেখব সেই হিডেন পাওয়ার অফ তুরস্ক, যা পশ্চিম মিডিয়া বা বিশ্বের বড় বিশ্লেষকরা প্রায় এড়িয়ে যায়। আজকের ভিডিওতে আমরা জানব তুরস্কের ভূগোল কিভাবে তার সবচেয়ে বড় অস্ত্র বসফরাস প্রণালী কেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী চেকপয়েন্ট, তুরস্কের ড্রোন শিল্প কিভাবে বিশ্বের সামরিক শিল্পকে পাল্টে দিয়েছে, এটি কিভাবে একই সাথে রাশিয়া ও আমেরিকার সাথে ব্যবসা করছে, মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় তুরস্কের প্রভাব বিস্তারের পথ কী, এবং জ্বালানি করিডোর হিসেবে তুরস্কের ভবিষ্যৎ পরিকল্পনা কী। তো চলুন শুরু করা যাক। ধরুন আপনাকে একটি মানচিত্রে দুটি বিন্দু দেয়া হলো, একটি ইউরোপ আর একটি এশিয়া। এই দুই বিন্দুর সংযোগস্থলে দাঁড়িয়ে আছে একটি দেশ যার নাম তুরস্ক। তুরস্কের ভূগোল নিছক একটি ভৌগোলিক তথ্য নয়, এটি একটি অস্ত্র। ইউরোপ, এশিয়া, মধ্যপ্রাচ্য, ককেশাস এবং বলকান, এই পাঁচটি ভূরাজনৈতিক অঞ্চলের সাথে সরাসরি সীমান্ত এবং সামুদ্রিক সংযোগ রয়েছে একমাত্র তুরস্কের। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষণ সংস্থা IFIMES এর জুলাই 2026 বিশ্লেষণ বলছে, তুরস্কের ভৌগোলিক অবস্থান এবং বসফরাস ও দারদানেস প্রণালীর নিয়ন্ত্রণ তুরস্ককে ইউরোপ আটলান্টিক নিরাপত্তা কাঠামোয় অপরিহার্য করে তুলেছে। তুরস্ক কালো সাগরে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করে বসফরাস ও দারদানেস প্রণালীর মাধ্যমে। সিরিয়া, ইরাক ও দক্ষিণ ককেসাসের মতো সংঘাত অঞ্চলের সাথে সীমানা রয়েছে এই তুরস্কের, এবং ন্যাটোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম প্রচলিত সামরিক শক্তির অধিকারী এই তুরস্ক। এই তিনটি বৈশিষ্ট্য একসাথে কোনো দেশের কাছে থাকা বিশ্বে বিরল, এবং এটাই তুরস্কের সবচেয়ে বড় গোপন শক্তির প্রথম স্তর। কিন্তু তুরস্কের ভূগোলের সবচেয়ে মূল্যবান সম্পদ হল বসফরাস প্রণালী। মাত্র 31 কিলোমিটার দীর্ঘ এই জলপথ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক চেকপয়েন্টগুলোর একটি। কালো সাগর হল ইউক্রেন যুদ্ধের দক্ষিণ রণক্ষেত্র এবং উচ্চ সমুদ্রে ইউক্রেনের একমাত্র প্রবেশপথ আর অর্থনৈতিক ও সামরিক বেঁচে থাকার জীবনরেখা। রাশিয়া ইউক্রেন আক্রমণের পর আঙ্কারা মন্ত্র কনভেনশন প্রয়োগ করে সব দেশের যুদ্ধজাহাজের জন্য প্রণালী বন্ধ করে দেয়। রুশ, ইউক্রেনীয় বা ন্যাটো যাই হোক, এই একটি সিদ্ধান্তের ভেতরেই তুরস্কের শক্তির রহস্য লুকিয়ে আছে। রাশিয়া তার কালো সাগরের নৌবহর শক্তিশালী করতে পারেনি, ন্যাটোও কালো সাগরে ঢুকতে পারেনি। তুরস্ক একই সাথে উভয়কে আটকে রেখেছে এবং উভয়কে প্রয়োজনীয় সঙ্গী হিসেবে ধরে রেখেছে। 2025 সালের বিশ্লেষণে বলা হয়েছে, তুরস্ক কালো সাগরে সবচেয়ে দীর্ঘ উপকূল রেখা অধিকারী এবং তুর্কি নৌবাহিনী এই অঞ্চলে কার্যত নেতৃত্বের আসনে আছে। 1936 সালের মন্ত্র কনভেনশন তুরস্ককে যুদ্ধকালে কালো সাগরে প্রবেশের অধিকার নিয়ন্ত্রণের ক্ষমতা দিয়েছে। এই ক্ষমতা ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে আজকে বেশি মূল্যবান। কিন্তু তুরস্কের গোপন শক্তির দ্বিতীয় এবং সবচেয়ে চমকপ্রদ স্তর হল তার ড্রোন শিল্প। মাত্র 1 দশক আগে তুরস্ক প্রায় সম্পূর্ণ বিদেশি অস্ত্রের উপর নির্ভরশীল ছিল। 2026 সালে তুরস্ক বিশ্বের ড্রোন রপ্তানিতে 1 নম্বর দেশ, চীন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পেছনে ফেলে। সেন্টার ফর নিউ আমেরিকান সিকিউরিটির তথ্য অনুযায়ী মধ্যমেয়াদী সশস্ত্র ড্রোন রপ্তানি বাজারে প্রায় 65% এখন তুরস্কের দখলে। 2025 সালের শুরু পর্যন্ত বায়াক্তার সিস্টেম বিশ্বব্যাপী 4 লাখেরও বেশি ফ্লাইট আওয়ার সঞ্চয় করেছে, এবং তুর্কি ড্রোন বিক্রি যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও চীনকে ছাড়িয়ে গেছে। এই রেকর্ড কোনো কাকতালীয় ঘটনা নয়। বায়াক্তারের TB2 ড্রোনটির দাম মাত্র $5 মিলিয়ন।
যেখানে আমেরিকান MQ-9 আর রিপারের দাম প্রায় $20 মিলিয়ন। অর্থাৎ একই কাজের জন্য তুরস্কের ড্রোন মার্কিন ড্রোনের চেয়ে 4 ভাগের 1 ভাগ সস্তা। 2024 সালে শুধু বায়াক্তার কোম্পানি $1.8 বিলিয়ন ড্রোন রপ্তানি করেছে এবং 2025 সালে উৎপাদনের 80% উৎপাদন সরবরাহ করেছে তুর্কি এই কোম্পানিগুলো। এই সরবরাহ শৃঙ্খল স্বনির্ভরতা অর্জন মানে কোনো বিদেশি নিষেধাজ্ঞা বা রপ্তানি নিয়ন্ত্রণ আর তুরস্কের ড্রোন শিল্পকে থামাতে পারছে না। কিন্তু শুধু বিক্রি হলেই ড্রোন প্রভাবশালী হয় না, সেটাকে যুদ্ধে প্রমাণ করতে হয়। তুরস্কের বায়াক্তার TB2 প্রথম আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করে লিবিয়ায় 2019-20 সালে। জাতিসংঘ স্বীকৃত লিবিয়ার সরকারের পক্ষে তুর্কি ড্রোন ব্যবহার করে হাফতার বাহিনীর ভারী সামরিক অগ্রযাত্রা ঠেকিয়ে দেওয়া হয়। এরপর 2023 সালে নাগোর্নো কারাবাখ যুদ্ধে আজারবাইজান তুর্কি ড্রোন ব্যবহার করে মাত্র 44 দিনে আর্মেনিয়াকে সম্পূর্ণ পরাজিত করে। এমন একটি যুদ্ধ জয় করে যা সামরিক বিশ্লেষকরা অসম্ভব মনে করতেন। কারাবাখে বায়াক্তার ড্রোনগুলো স্থলযুদ্ধকে নির্ধারণকারীভাবে প্রভাবিত করেছে, এমনকি আকাশে আধিপত্য অর্জন না করেও। এই দৃষ্টান্ত প্রমাণ করছে ড্রোন দিয়ে এখন সম্পূর্ণ যুদ্ধের গতি প্রকৃতি পাল্টানো সম্ভব। 2026 সালে তুরস্ক আরও এগিয়ে গেছে। তুরস্ক এখন প্রায় 40টি দেশে অস্ত্র সরবরাহ করছে, মূলত উপসাগরীয় দেশ, আফ্রিকা, এশিয়া এবং ইউরোপের কিছু অংশে। যেসব ক্রেতারা পশ্চিমা বিকল্পের তুলনায় তুর্কি অস্ত্রকে সস্তা, দ্রুত সরবরাহযোগ্য এবং অধিক অভিযোজনযোগ্য বলে মনে করছে। 2025 সালে একাই ইন্দোনেশিয়া 60টি TB2 9টি আকেঞ্চি ড্রোন কিনেছে এবং যৌথ কারখানা স্থাপনের চুক্তি করেছে। কিন্তু এবার আসুন সবচেয়ে বিতর্কিক প্রশ্নে, তুরস্ক কিভাবে ন্যাটোর সদস্য হয়েও রাশিয়ার কাছ থেকে S-400 কিনল এবং কিভাবে দুই শিবিরে একসাথে টিকে আছে? এর উত্তরে একটাই ধারণা কাজ করছে: কৌশলগত স্বায়ত্তশাসন। তুরস্কের বিদেশ নীতি বিশেষজ্ঞরা বলছেন এরদোয়ান একটি নতুন মধ্য শক্তির কৌশল তৈরি করেছেন, যেখানে কোনো কঠোর জোটে না থেকে সব পক্ষের সাথে লেনদেনমূলক সম্পর্ক রাখা যায়। ইউক্রেন যুদ্ধে তুরস্ক রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞায় যোগ দেয়নি, কিন্তু ইউক্রেনকে ড্রোন দিয়েছে এবং শস্য চুক্তির মধ্যস্থতাকারী হয়েছে। তুরস্কের ভূমিকা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য। উল্লেখযোগ্যভাবে তুর্কি প্রণালীর নিয়ন্ত্রণ ছাড়া কালো সাগরে নৌ ভারসাম্য অনেক বেশি অস্থির হতো এবং আঙ্কারার মধ্যস্থতা ছাড়া শস্য চুক্তির মতো উদ্যোগ সম্ভব হতো না। 2024 সালের তথ্যে তুরস্ক বিশ্বের 17তম সর্বোচ্চ অস্ত্র রপ্তানিকারক দেশ। 2020-24 সালে তার অস্ত্র রপ্তানি 103% বৃদ্ধি পেয়েছে। আর 2026 সালের জুনের তথ্য অনুযায়ী তুরস্কের মোট প্রতিরক্ষা রপ্তানি $10 বিলিয়ন ছাড়িয়েছে। ইউরোপ যুক্তরাষ্ট্রের রপ্তানি একই সময়ে 4 গুণ বেড়ে $5.6 বিলিয়ন পৌঁছেছে, তাদের চেয়ে বেশি। তুরস্কের গোপন শক্তির তৃতীয় স্তরটা হয়তো সবচেয়ে কম আলোচিত: জ্বালানি রাজনীতি ও আঞ্চলিক প্রভাব। ইউরোপ রাশিয়ার গ্যাস থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। সেই গ্যাস এখন কোথা দিয়ে আসছে? মূলত তুরস্কের ভেতর দিয়ে। তুর্ক স্ট্রিম এবং সাউদার্ন গ্যাস করিডোর, এই দুটো পাইপলাইনই ইউরোপের নতুন জ্বালানির জীবনরেখা। এর উপর আরও যোগ হয়েছে TANAP, আজারবাইজান থেকে আনাতোলিয়া হয়ে ইউরোপে গ্যাস পৌঁছানোর পথ। 2026 সালের 22 মে ইস্তানবুল প্রাকৃতিক সম্পদ সম্মেলনে প্রেসিডেন্ট এরদোয়ান ঘোষণা করেছেন তুরস্কের দৈনিক প্রাকৃতিক গ্যাস সরবরাহ সক্ষমতা 9 কোটি থেকে বেড়ে 49 কোটি 50 লাখ ঘনমিটারে উন্নীত হয়েছে এবং তুরস্ক ইউরোপের সবচেয়ে শক্তিশালী এনার্জি হাবগুলোর একটি। মধ্যপ্রাচ্যে তুরস্ক 2024 সালে আসাদ সরকারের পতনের পর সিরিয়ার প্রধান প্রভাবশালী শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। 2025 সালের আগস্টে সিরিয়া ও তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রীরা একটি সামরিক সহযোগিতা চুক্তি সই করেছে। আফ্রিকায় সোমালিয়া থেকে মালি পর্যন্ত তুর্কি সামরিক উপস্থিতি ও প্রতিরক্ষা শিল্প রপ্তানি একটি নতুন পূর্বাবলয় তৈরি করেছে।